হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকের এই ভিডিওতে তোমরা নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের চতুর্থ অধ্যায়টির নাম পদার্থের অবস্থা। এই পদার্থের অবস্থা নিয়ে আজকে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো দেখো, এই পদার্থ কি সবাই কম বেশি জানো যে আমাদের চারপাশে যা কিছু থাকে তাই হলো পদার্থ। তো এই পদার্থের বিস্তারিত ব্যাখ্যা তোমরা জানো, অবশ্য না জানলেও পদার্থের এই অধ্যায়গুলো থেকে খুব সহজে তুমি জানতে পারবে। তো দেখো, এই অধ্যায়ে তুমি যা যা শিখতে পারবে, হ্যাঁ, এই পদার্থের যে কয়টি অবস্থা, প্রথমে এইটুকু আগে তোমাকে জানতে হবে। তারপরে জানতে হবে কণার গতিতত্ত্ব, ব্যাপন নিঃসরণ, আস্তে আস্তে সবকিছু জানতে পারবে। তো আগে পদার্থের অবস্থা এই অধ্যায়ে যদি পারতে হয়, তার আগে জানতে হবে পদার্থের কয়টি অবস্থা। পদার্থের তিনটি অবস্থা, এটা অনেকেই জানে। সেটা কি কি? কঠিন, তরল এবং বায়বীয়। এই অবস্থার বাহিরে আর কোনো পদার্থের অবস্থা নেই। তো এই তিনটি অবস্থা কি কি আমি আবারও বলছি: কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন পদার্থ কোনগুলো, তরল পদার্থ কোনগুলো, বায়বীয় পদার্থ কোনগুলো, অর্থাৎ গ্যাসীয় পদার্থ। তো তোমরা বুঝতেই পারছো, যেহেতু নবম শ্রেণীতে পড়ো, যে কঠিন পদার্থ কোনগুলো এটা সবাই জানে, তরল কোনগুলো কে বলে সবাই জানে, আর গ্যাস যে কোনগুলো এটা তো আরোই ভালো জানো। হ্যাঁ, তো এই প্রথমে জানতে হবে কণার গতিতত্ত্বটা কি। তো এই কণার গতিতত্ত্বটা বোঝার আগে কণা কি এটুকু আগে বুঝতে হবে। তারপরে কণার গতিটা বুঝতে হবে, তারপর বুঝতে হবে কণার গতিতত্ত্ব। তো এই কণা কি? প্রত্যেকটা পদার্থই কণা দ্বারা গঠিত। তো এই দেখো, প্রত্যেকটা পদার্থ যদি কণা দ্বারা গঠিত হয়, এখানে হলো কঠিন পদার্থের কণা, এটা হলো কঠিন পদার্থ। তো দেখো, কঠিন পদার্থের কণাকে যে গোল দিয়ে কিন্তু বইতে বুঝিয়েই দিয়েছে। এটা তরল পদার্থের কণা, এটা বায়বীয় পদার্থের কণা। এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেইটা হলো কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থায় আছে, তরল পদার্থের কণাগুলো একটু দূরে আছে। অর্থাৎ তরল পদার্থ তোমরা চেনো, এক গ্লাস পানি নিয়ে তুমি নাড়াচাড়া করতে পারবা, দেখবা যে পানিটা নড়ছে। আর একটা কঠিন পদার্থ, ধরো তোমার হাতের বইটি কঠিন পদার্থ, তাহলে কঠিন পদার্থ কি রকম হলো? তুমি অনেক শক্ত হলো না? তো কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থায় থাকায় এই কণাগুলো কাঁপাকাঁপি করে, মানে অল্প নড়াচড়া করে। বুঝতে পেরেছো? মানে কণাগুলো কখনো স্থির থাকে না, কণাগুলো সবসময় কি হালকা কাঁপাকাঁপি করে। হ্যাঁ, কঠিন পদার্থের ক্ষেত্রে। আর তরল পদার্থের ক্ষেত্রে হালকা নড়াচড়া করবে। হ্যাঁ, এটাই হলো কঠিন পদার্থ, সরি, তরল পদার্থ। মানে বুঝতেই পারছো, কঠিন পদার্থের বেলায় কণাগুলো অনেক গায়ে আছে, যা কাঁপাকাঁপি কম্পনিত অবস্থায় থাকবে। তোমার হাতের কলম, বই, ওই ভিতরে যত কণা থাকে সব কিন্তু হালকা কাঁপাকাঁপি অবস্থায় থাকে যখন তুমি ওইখানে তাপ দিবা। ধরো তোমার হাতের কলমটাকে তুমি যখন তাপ দিবা তখন কি গলে যায় না? মানে ওই যে কাছাকাছি অবস্থায় ছিল, ওইখান থেকে কণাগুলো কি আস্তে আস্তে, যে কাছাকাছি অবস্থায় ছিল ওইখান থেকে এই অবস্থানে আসবে, মানে কণাগুলো দূরে সরে যেতে থাকবে, মানে তরলে রূপান্তরিত হতে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। যেমন একটা বরফকে যদি তুমি তাপ দাও, কঠিন অবস্থা থেকে সে গলে তরল অবস্থায় চলে আসবে। যখন তুমি সেইটাকে আরো তাপ দিবে, সেটা বায়বীয় অবস্থায়, মানে কণাগুলো ছোটাছুটি শুরু করে দেবে একবারে। হ্যাঁ, এটাই হবে তোমার বায়বীয় পদার্থ। তো আশা করি কঠিন, তরল ও বায়বীয় তোমরা বুঝতে পেরেছো যে কণাগুলো কেমন। এই কণাগুলো যে ছোটাছুটি করে, লাফালাফি করে, হ্যাঁ, দৌড়াদৌড়ি করে, এই হলো কণার গতি। আশা করি কণার গতি সম্পর্কে তুমি বুঝতে পেরেছো। তো এইবার দেখো, এই যে এই কণাগুলো কিন্তু একে অপরকে যে আকর্ষণ করে, মানে যে কঠিন পদার্থের বেলায়, তরল পদার্থের বেলায় যাই হোক না কেন, হালকা কিন্তু আকর্ষণ থাকেই। কঠিন পদার্থের বেলায় বেশি, তরল পদার্থের বেলায় একটু কম, বায়বীয় পদার্থের বেলায় আরোই কম। তো এই যে এই একে যে কণাগুলো, যে আন্তঃকণাগুলো যে শক্তি থাকে, এই কণাগুলো যে শক্তিশালী এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা হয়। হ্যাঁ, এইটাই হলো কণার গতিতত্ত্ব।
মানে এই যে গতিটা নিয়ে যেখানেই তুমি ব্যাখ্যা করা হলো এইটাই হলো কণার গতিতত্ত্ব। আশা করি কণার গতিতত্ত্ব বুঝতে পেরেছো। কঠিন এই যে যা একটু আগে বললাম, কঠিন পদার্থের বেলায় কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি খুব বেশি থাকে, তাই কণাগুলো কি অনেক কাছাকাছি থাকে, ছোট মানে শক্ত থাকে। হ্যাঁ, কণাগুলো তাদের নিজেদের মধ্যে খুব কাছাকাছি বা ঘনিষ্ঠভাবে অবস্থান করে নিজেদের অবস্থান নিজেদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারে না। হ্যাঁ, তোমার হাতের কলম, বই কি নিজেদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারে না, কিন্তু পদার্থকে তাপ দেওয়া হয় তখন পদার্থগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। যাই হোক, একটু আগে যা যা বললাম এখানে সব তোমরা পেয়ে যাবে। এইবার দেখো, পরবর্তীতে বলা হলো ব্যাপন। এই ব্যাপনটা কি? এই ব্যাপনটা যদি বুঝতে হয় তার আগে তোমাদেরকে একটা উদাহরণ দেই। তোমরা যদি তোমাদের একটা পারফিউমের বোতল এইটা নিয়ে তার মুখটা খুলে ঘরে রেখে দাও, তাহলে একটু পরেই দেখবে ঘরে সুগন্ধি ছড়াচ্ছে। তুমি কিন্তু তাতে প্রেসার দাওনি, কিন্তু তারপরেও সুগন্ধি ছড়াচ্ছে। এটা কেন হচ্ছে? এটার কারণ হলো যে ওই যে ওর বোতলের ভেতর যে পারফিউমটা আছে, এই পারফিউমটা কঠিন সরি অতি ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায়, মানে অনেক ঘন, একবারে সহজেই বলছি, অনেক ঘনীভূত অবস্থায় আছে। পারফিউমের বোতলে কি পারফিউমটা অনেক ঘনমাত্রায় থাকে, থাকে না? ওই ঘনমাত্রায় থেকে সে কি নিম্ন ঘনমাত্রায়, মানে উচ্চ ঘনমাত্রায় স্থান থেকে নিম্ন ঘনমাত্রায় স্থানে সমানভাবে ছড়িয়ে পড়তে চাচ্ছে। এই ছড়িয়ে পড়াটাই হলো ব্যাপন। আশা করি তোমরা ব্যাপন বুঝতে পেরেছো। তো দেখো, এই যে কোনো পদার্থ যদি উচ্চ তাপ ঘনমাত্রায় থাকে তখন সে পদার্থের কণাগুলো নিম্ন ঘনমাত্রার দিকে ধাপিত হতে চায়। কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াই হলো ব্যাপন। বুঝতে পেরেছো? তো আশা করি ব্যাপন সবাই বুঝতে পেরেছো। এই যে পারফিউমের বোতলের উদাহরণটা এখানে দেওয়া আছে, মানে বেশি প্রেসারে থাকা, ঘন অবস্থায় থাকা পদার্থ যখন নিম্ন ঘনমাত্রায় ধাপিত হতে চায়, বেরিয়ে আসতে চায়, ওই পদ্ধতিটাই হলো ব্যাপন। তো এইবার এই ব্যাপনটা হবে পদার্থের তিনটি অবস্থাকে নিয়ে। সে তিনটি অবস্থা কি কি? কঠিন পদার্থের ব্যাপন, তরল পদার্থের ব্যাপন এবং গ্যাসীয় পদার্থের ব্যাপন। খুবই সোজা। তো কঠিন পদার্থের ব্যাপনটা কি? যে কোনো একটা কঠিন পদার্থ ধরো, যে কোনো একটা কঠিন পদার্থ ধরো, চা পাতির উদাহরণ দেওয়া আছে তোমার বইতে। তো চা পাতিটা হলো কঠিন পদার্থ। এই কঠিন পদার্থটাকে যদি তুমি একটা গরম কাপ, মানে পানিতে একটা কাপে যদি তুমি, এই যে টি ব্যাগ, সবাই টি ব্যাগ চেনে কারণ এখানে এখন বেশিরভাগ মানুষই চা খায়। তো এই যে ওই যে টি ব্যাগটাকে, মানে উচ্চ ঘন বস্তুর পদার্থটাকে যখন হালকা তাপে, মানে গরম পানিতে দেয়, ঠান্ডা পানিতে দিলে কিন্তু হবে না, ঠান্ডা পানিতে দিলে কম হবে, মানে আস্তে 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 ছড়াবে। আর গরম পানি যেহেতু তাপ পাবে, তাপ পাওয়ার ফলে ওই চা পাতিটা কিন্তু গলতে শুরু করবে, মানে কঠিন অবস্থা থেকে সে কি তরল অবস্থায় রূপান্তরিত হবে, মানে অতি উচ্চ ঘনমাত্রা থেকে। চা পাতি অনেক ঘন না, কঠিন পদার্থ অনেক, অণুগুলো কি অনেক কাছাকাছি থাকে। ও যখন তাপ দেওয়া হলো তখন যে কণাগুলো কি সরে যেতে চাচ্ছে, ওই সরে যেতে চাওয়ার এই যে পদ্ধতিটা, এই যে এইখানে হলো গরম পানির ভেতরে দিল। এই কারণে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন, মানে যেহেতু চা পাতি থেকে পানির ঘনত্ব কম, এই কারণে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় আসার এই যে প্রক্রিয়াটা, এইটাই হলো কঠিন পদার্থের ব্যাপন। এই যে যা যা বললাম এখান থেকে একটু পড়ে নিবা, সবকিছু মিল পেয়ে যাবা। এবার তরল পদার্থের ব্যাপনটা কি? তরল পদার্থের ব্যাপন বলতে বোঝানো হচ্ছে যে তুমি একটা তরল পদার্থ নিবা যেটা একটু ঘন, এবং পানি নিবা যেটা পানির থেকে ঘন বস্তু হলো কি লিকুইড, যেটার উদাহরণ এখানে দিল। তো এই যে লিকুইড, যা তো অনেকেই ব্যবহার করে, যে কাপড় কাচার লিকুইড ব্যবহার করে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, নীল রং যেটার, ওটা কিন্তু অনেকেই ব্যবহার করে। তো ওইটা তোমরা যদি ঠান্ডা পানিতে দাও, তখন ঠান্ডা পানিতে দিলে কিন্তু
আস্তে 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 ওই যে লিকুইডের যে তরল পদার্থ পানির মধ্যে কিন্তু আস্তে 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 ছড়াবে। এবার পানির মধ্যে কেন ছড়াবে? কারণ লিকুইড হলো অতি ঘনমাত্রা মানে উচ্চ ঘনই আছে, উচ্চ ঘনমাত্রায় আছে। ওই উচ্চ ঘনমাত্রা থেকে পানি যেহেতু নিম্ন ঘনমাত্রায় সেখানে সমানভাবে ছড়িয়ে পড়বে। এটা হলো তরল পদার্থের ব্যাপন। সেইটা যদি হয় গরম পানির ক্ষেত্রে তাহলে সেটা কি আরো ধীর গতিতে আরো তাড়াতাড়ি কি ছড়াবে। কেন? কারণ ওই যে তাপ পাচ্ছে, তাপ পাওয়ার ফলে অণুগুলো তাড়াতাড়ি ছোটাছুটি শুরু করছে। বুঝতে পেরেছো? এটাই হলো তরল পদার্থের ব্যাপন। গ্যাসীয় পদার্থের ব্যাপনের বেলা ওই একই উদাহরণ। হ্যাঁ, এখানে যা বলা আছে একটু দেখো। একপাশে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা আছে আরেক পাশে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ? এই যে এই ২ টা একটা পাইপের মাথায় ২ টা গ্যাস এই দেখো ২ দিকে যখন এই যে তুলাগুলো আছে না? এই তুলা কিন্তু ২ টা গ্যাসের ভিজিয়ে তারপরে কিন্তু ২ টা পাইপের মুখে আটকানো। এই পাশেও আটকানো, এই পাশেও আটকানো। এইবার এই ২ টা গ্যাসের মধ্যে কিন্তু বিক্রিয়া ঘটবে। এই বিক্রিয়া ঘটে এইখানে কিন্তু সাদা একটা গ্যাস উৎপন্ন করবে। আমি তোমাদের বোঝানোর জন্য অতি সহজে বোঝানোর চেষ্টা করছি, একটু সহজে বলার চেষ্টা করছি। তো এই ২ টা গ্যাস যখন বিক্রিয়া করলো তখন এই যে এইখানে কি হলো? একটা সাদা আরেকটা গ্যাস উৎপন্ন হলো। যখন এইটা হলো তখন দেখো এটা কার কাছাকাছি আছে? এটা কার কাছাকাছি আছে? HCl। HCl কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর কাছাকাছি আছে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর থেকে দূরে আছে, তাই না? এইবার এই দূরে থাকার ফলে কি ঘটবে? এই দূরে থাকার ফলে যার কাছে বেশি থাকবে সেটার ব্যাপন হার কি বেশি, মানে ওইটার বেশি দ্রুত ছড়াবে এবং আরেকটা হলো কম দ্রুত ছড়াবে। আশা করি বুঝতে পেরেছো। এইখানে দেখো আণবিক ভরটা দিয়ে দিয়েছে ওরা। হ্যাঁ, আণবিক ভরটা দিয়ে দিয়েছে। যারা বুঝতে পারছো না দয়া করে তারা একটু বললো যে আমি বুঝতে পারিনি, আর একটু ভালো করে বোঝালে ভালো হয়। তো যার আণবিক ভর কম তার দিকে ব্যাপন হার বেশি থাকবে এবং অন্যদিকে কম থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।